আর প্রাইম টাইমে প্রথমেই যে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো, চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা ঘিরে জল্পনা, ইস্তফা দিয়ে বিস্ফোরক কল্যাণ। দিদি বলেছেন আমি পারছি না। দিদির বক্তব্য, লোকসভায় সমন্বয় ঠিক মতো হচ্ছে না। দিদি বলেছেন লোকসভায় কেন ঝগড়া করছি, কেউ আমায় আক্রমণ করলে আমি ছেড়ে দেব, কেউ শুধু শাড়ি পরে সেজেগুজে আসে, সব আমাকেই দিতে হয়, এমন চাই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রীতিমতো মহুয়া মৈত্রকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে দিদি বলছেন আমি পারছি না, দিদি যেদিন বলবেন সেদিন রাজনীতিও ছেড়ে দেবো, এমন চাই মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদির বক্তব্য, লোকসভায় সমন্বয় ঠিক মতো হচ্ছে না। দিদি বলছেন লোকসভায় কেন ঝগড়া করছি, কেউ আমায় আক্রমণ করলে আমি কি ছেড়ে দেবো, কেউ শুধু শাড়ি পরে সেজে গুজে আসবে, সব আমাকেই দেখতে হয়, এমন চাই মন্তব্য, এমন চাই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন, সব থেকে বড় খবর এই মুহূর্তে। লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা ঘিরে জল্পনা। লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নিশানা করে নিউজ টাইমকে ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। একটা অভিযোগ করেছে যে লোকসভাতে কোনো কোঅর্ডিনেশন হচ্ছে না, যার জন্য পার্টি সাফার করছে। তা সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আসেন না, এর আগের বার হাউসে কয়েকদিন মাত্র এসেছিলেন। ডেপুটি লিডার আছে কাকলি বস্তিদার, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকেন না। তা কোঅর্ডিনেশন যখন হচ্ছে না, সেটা তো আমার গাড়িই দোষ। তো আমার গাড়ি আমাকে দিকে তাকানো বলা হয়েছে, তাই জন্য আমি চিফ হুইপ থেকে রিজাইন করে দিলাম। কারণ আমি যেটা পারছি না, দল যখন মনে করছে আমি অক্ষম, আমি করতে পারছি না, আমি সেটা রিজাইন করে দিলাম। দিদি বলেছে যে দিদির সঙ্গে কথা না বলে নাকি স্পিকারের ডিস্ট্রিক্ট করা হয়েছে, এটা তো ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। মমতার সঙ্গে কথা বলে স্পিকারের ডিস্ট্রিক্ট করা হয়েছে। অতএব আমি যখন পাচ্ছি না, আমি ছেড়ে দিলাম। আমি এবং কাকুলিকে বলেছি আমাকে ব্যাক বেঞ্চে একটা সিট দিয়ে দিও, তাহলেই হবে। আপনি কি বিরক্ত বা হতাশ হয়ে কি এই পথ ছাড়লেন? না না, হতাশ ফতাশের কিছু নেই, অনেকদিন করেছি তো, আর কি আছে। আমারও তো যথেষ্ট দিন করেছি, 2011 থেকে করেছি। আজকে সেই জায়গাটা দাঁড়াচ্ছে কেন? দলের কাছে কি যথেষ্ট শুধু সম্মান একটা পাচ্ছেন না মহিলার আপনি? কমপ্লেনের জন্য, শুধু একটা মহিলার কমপ্লেনের জন্য। কোনোদিন তো এর আগে হয়নি। আমার পক্ষে যতটা সার্ভিস দেওয়ার আমি সার্ভিস দিয়েছি, আমি আর পাচ্ছি না। মহুয়া মৈত্রর সঙ্গে কেন সম্পর্কের অবনতি হলো আপনার? না, সে তো দেখেছেন তো আপনারা কেমন ভাবে গালাগাল দিচ্ছে। একজন কোনো মহিলা ওইভাবে গালাগাল দেয়? রাজনীতি থাকবে, তর্ক বিতর্ক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো সম্পর্ক, কোনো অসুবিধা নেই। অর্থাৎ ইস্তফার আগে মহুয়া মৈত্রকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইস্তফার আগে মহুয়া মৈত্রকে আক্রমণ, মহুয়া মৈত্রকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি, এর আগেও বারংবার দেখা গেছে যে মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্কের অবনতি, সেই সম্পর্কের অবনতি বারংবার প্রকাশ্যে এসেছে। এবার সরাসরি মহুয়া মৈত্রকে আক্রমণ করলেন এবং ইস্তফা দেওয়া হয়েছে। অর্থাৎ দিদি বলেছেন আমি পারছি না, সেই কারণেই ইস্তফা দিচ্ছি। পাশাপাশি মহুয়া মৈত্রকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, আমরা দেখলাম যে মহুয়া মৈত্রকে কার্যত নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি ক্ষোভ উগরে দিলেন, দলের বিরুদ্ধেই তিনি ক্ষোভ উগরে দিলেন এবং পার্টিকুলারলি তিনি বললেন যে কেউ যদি আক্রমণ করে তাহলে কি আমি ছেড়ে দেব। এই ইস্তফা যে দিলেন, এই চিফ হুইপের পদ থেকে যে ইস্তফা দিলেন চিন্ময়দা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরোপুরি মহুয়া মৈত্রর উপর ঠেলে দিলেন।
এইটা প্রকাশ্যেই দীর্ঘদিন ধরে চলছিল। মহুয়া মৈত্র বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনেই প্রকাশ্যে একেবারে নাম ধরে একে অপরকে আক্রমণ করেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন মহুয়া মৈত্রর একাধিক খারাপ আচরণের কথা, খারাপ কথা বলার কথা তুলে ধরেছেন, বা তার জীবনযাত্রা সম্পর্কে একাধিক প্রশ্ন তুলেছেন। মহুয়া মৈত্রও কিন্তু অতীতে আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ করেছেন, এমনকি দিল্লি পুলিশে নালিশ করার ঘটনা পর্যন্ত ঘটেছিল। কিন্তু তারপরেও দল কোথাও কোনো ব্যবস্থা নেয়নি। মহুয়া মৈত্রের দিকেই হয়তো দল একটু ঝুঁকেছিল, এরকমই মনে হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাজেই আজকে যখন তিনি ইস্তফা দিলেন সেই প্রসঙ্গটা আবার টেনে এনেছেন এবং কোথাও তিনি স্পষ্ট করেননি। কিন্তু মহুয়া মৈত্র কী করেছেন, মহুয়া মৈত্র সম্পর্কে যখন নিউজ টাইমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল তিনি স্পষ্টই করেছেন, সে শব্দ আপনারা সবই জানেন, সবই দেখেছেন আপনারা। কাজেই ওই সমস্ত হওয়ার পরও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটা এটা মনে হচ্ছে যে দল ব্যবস্থা নেয়নি মহুয়া মৈত্রের বিরুদ্ধে। মহুয়া মৈত্র যা করেছেন তাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উচিত ছিল, কথা ছিল, সেটা নেয়নি। আজকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিউজ টাইমকে পদত্যাগের পর যে ফোনে যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে এই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। স্বপ্না। চিন্ময়দা, আমরা দেখলাম যে একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ইস্তফা দিলেন এবং সেই দিনই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের বিরোধী দলনেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলো। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হয় রাজনৈতিক সমীকরণটা কিরকম যাচ্ছে? না দেখো, এটা একেবারেই স্পষ্ট হয়ে গেল যে তৃণমূলে দীর্ঘদিন ধরেই প্রবীণ বনাম নবীন একটা দ্বন্দ্ব চলছিল, সেটা প্রকাশ্যেও এসেছে। 21-এর বিধানসভা নির্বাচনের আগে যদি আমরা দেখি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে প্রকাশ্যে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির বলে পরিচিত যে সমস্ত নেতা তৃণমূলের অভ্যন্তরে রয়েছেন তারা সবাই একেবারে প্রকাশ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে কেন তিনি এখন টিকিট পাবেন লোকসভায় এই প্রশ্ন তুলেছিলেন। শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়, এবং মনে থাকবে সবরা যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রশ্ন তুলেছেন আরও একজন, তিনি হচ্ছেন তাপস রায়। তাপস রায় এরপরে এই ইস্যুতেই কিন্তু পদত্যাগ করেন এবং বিজেপিতে যোগদান করেন। শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমেত তৃণমূলের যে প্রবীণ অংশ রয়েছে, প্রবীণ নেতৃত্ব রয়েছে, তারা কেন এখনও দলের শীর্ষপদ আঁকড়ে রয়েছেন, কেন তারা এখনও আবারও জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন, এই প্রশ্ন কিন্তু উঠেছিল দলের অভ্যন্তর থেকে। এবং মনে করা হয় যে ওই প্রশ্ন যারা তুলেছিলেন তারা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যে নেতৃত্ব রয়েছেন তারাই এই প্রশ্ন সামনে এনেছিলেন। অর্থাৎ দলের অপেক্ষাকৃত নবীন অংশ তারা প্রশ্ন তুলেছিলেন প্রবীণেরা কেন এখনও পদ আঁকড়ে রয়েছেন। তা আজকের এই যে পালাবদল খুব আকর্ষণীয়, খুবই নজরকাড়া বিষয়। দেখো, আজকে একই সঙ্গে সরে যেতে হলো সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, দুই প্রবীণ নেতা, তাদের সরে যেতে হলো। এরপর এটা মনে করা হচ্ছে যে এটা একটা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল, অর্থাৎ প্রবীণের হাত থেকে নেতৃত্ব এবার নবীনদের হাতে চলে যেতে শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে তৃণমূলের সংসদীয় দলের নেতা করা হলো। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরে যেতে হলো, তার জায়গায় এখনও চিফ হুইপ পদে কে আসবেন সেটা এখনও ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই হয়তোবা অপেক্ষাকৃত নবীন এরকম কাউকেই এই দায়িত্ব দেওয়া হবে। এখানে প্রশ্ন উঠছে চিন্ময়দা, আমরা দেখেছিলাম যে অপারেশন সিন্দুরের পর যে ভারত থেকে বিশেষ দল পাঠানো হয়েছিল এবং সেক্ষেত্রে ইউসুফ পাঠানের নাম বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এনেছিলেন তৃণমূল নেত্রী, এবং এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো। মানে এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা কি কারণ হয়ে দাঁড়াচ্ছে, না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দিল্লিতে আরো যে গুরুত্ব, সেই গুরুত্ব বাড়াতে চাইছেন তৃণমূল নেত্রী? হ্যাঁ, একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়ছে এবং এই কারণেই আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন বিভিন্ন বিদেশে প্রতিনিধি দল পাঠানোর কথা বলা হয়েছিল সেখানে কিন্তু প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না, ইউসুফ পাঠানকে মনোনীত করা হয়েছিল এবং সেখানেই একেবারে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউসুফ পাঠান
প্রধানকে কেন মনোনীত করা হলো এই প্রশ্ন তুলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতোই তিনিই সাজেশন দিয়েছিলেন এবং তার পরামর্শ মতোই কিরেন রিজিজু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি দলে নির্বাচিত করেন এবং এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি বিভিন্ন দেশ সফর করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের যে অপারেশন সিঁদুর নিয়ে যে ভূমিকা যে জায়গাটাতে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর করতে হয়েছে সেই প্রসঙ্গ তিনি ব্যাখ্যা করেন বিদেশের বিভিন্ন প্রতিনিধি দলের কাছে আজকে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় সংসদীয় দলের নেতা করা হলো অর্থাৎ এটা স্পষ্ট হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির বুকে সর্বভারতীয় রাজনীতিতে আরও বেশি করে প্রজেক্ট করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু এখানে স্বপ্না আরও একটা প্রশ্ন হয়তো এই যে কথাটা বললাম তার একই সঙ্গে উঠে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে সর্বভারতীয় রাজনীতিতে তাকে পরিচিত করে তোলার চেষ্টা করা হচ্ছে তাহলে কি এই প্রশ্নও হয়তো উঠে আসবে তাহলে কি কোথাও রাজ্য থেকে তাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে রাজ্যের যে রাজনীতি সেই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সব কিছু দেখে নেবেন এই জায়গাটাও কি একই সঙ্গে উঠে আসছে না তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে যাবেন ভারতীয় প্রতিনিধি দলের হয়ে সফর করবেন কাজেই এই জায়গাটাতে একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজনীতিতে গুরুত্ব অন্যদিকে রাজ্য রাজনীতিতে কোথাও কি তার গুরুত্ব কমছে এই দুটো প্রশ্নই কিন্তু উঠে আসছে আজকের এই সিদ্ধান্তের পর স্বপ্না চিন্ময় তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে আমরা জানি যে মহুয়া মৈত্রকে সরাসরি নিশানা করলেন ইস্তফার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে দিদি বলছেন আমি পারছি না তার জন্য ছেড়ে দিলাম তাহলে কি এক্ষেত্রে তৃণমূল নেত্রীকেও কোথায় একটা নিশানা করা হলো না বিক্ষোভ তো উগরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারেই স্পষ্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে পেশায় আইনজীবী আদালতে দাঁড়িয়ে যুক্তি পেশ করা কি তার সপক্ষে যুক্তি আছে সেগুলোকে তুলে নিয়ে এবং বিপক্ষের দুর্বলতা কোথায় সেই জায়গাটা তুলে ধরাই তার পেশা তাই আজকেও এই জায়গাটাতে দাঁড়িয়ে তিনি কোথাও কারোর বিরুদ্ধে কোনো রকম কথা বললেন না কোনো রকম বিষোদ্গার করলেন না কিন্তু তিনি যে শব্দবন্ধ ব্যবহার করলেন দিদি বলছেন আমি পারছি না তাই ছেড়ে দিলাম অর্থাৎ তিনি নিজে বললেন না যে তিনি পারছেন না তিনি কোথাও তার নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন না দিদি বলেছেন যে তিনি পারছেন না তাই তিনি ছেড়ে দিলেন অর্থাৎ পুরো বলটাই কিন্তু বেশ চিন্ময় তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আরো একবার শুনে নেব যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিউজ টাইমকে ঠিক কি জানিয়েছিলেন মহুয়া মৈত্র সম্পর্কে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন এবং নিউজ টাইমকে তিনি ঠিক কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের একটা অভিযোগ করেছে যে লোকসভাতে কোনো কোঅর্ডিনেশন হচ্ছে না যার জন্য পার্টি সাফার করছে তা সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আসেন না এর আগের বার হাউসে কয়েকদিন মাত্র এসেছিলেন ডেপুটি লিডার আছে কাকলি বস্তিদা মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকেন না তা কোঅর্ডিনেশন যখন হচ্ছে না সেটা তো আমার ঘাড়েই দোষ তো আমার ঘাড়ে আমাকে দিকে তাকানো বলা হয়েছে তাই জন্য আমি চিফ হুইপ থেকে রিজাইন করে দিলাম কারণ আমি যেটা পারছি না দল যখন মনে করছে আমি অক্ষম আমি করতে পারছি না আমি সেটা রিজাইন করে দিলাম দিদি বলেছে যে দিদির সঙ্গে কথা না বলে নাকি স্পিকারের ডিস্ট্রিক্ট করা হয়েছে এটা তো ঠিক নয় এটা ঠিক নয় মমতার সঙ্গে কথা বলে স্পিকারের ডিস্ট্রিক্ট করা হয়েছে অতএব আমি যখন পাচ্ছি না আমি ছেড়ে দিলাম আমি এবং কাকুলিকে বলেছি আমাকে ব্যাক বেঞ্চে একটা সিট দিয়ে দিও তাহলেই হবে আপনি কি বিরক্ত বা হতাশ হয়ে কি এই পথ ছাড়লেন না হতাশ কিছু নেই অনেকদিন করেছি তো আর কি আছে আমারও তো যথেষ্ট দিন করেছি 2011 থেকে করেছি আজকে সেই জায়গাটা দাঁড়াচ্ছে কেন দলের কাছে কি যথেষ্ট শুধু সম্মান একটা পাচ্ছেন না মহিলার আপনি কমপ্লেনের জন্য শুধু একটা মহিলার কমপ্লেনের জন্য কোনোদিন তো এর আগে হয়নি আমার পক্ষে যতটা সার্ভিস দেওয়ার আমি সার্ভিস দিয়েছি আমি আর পাচ্ছি না মহুয়া মৈত্রর সঙ্গে কেন সম্পর্কের অবনতি হলো আপনার না সে তো দেখেছেন তো আপনারা কেমন ভাবে গালাগাল দিচ্ছে একজন কোনো মহিলা ওইভাবে গালাগাল দেয় রাজনীতি থাকবে তর্ক বিতর্ক হবে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো সম্পর্ক, কোনো অসুবিধা নেই। আগামীকাল থেকেই লোকসভায় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গিয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে, আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, আপনি যেমন বলছিলেন যে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব বাড়ানো হলো দিল্লিতে এবং তৃণমূলের সংসদে তৃণমূলের যে দলনেতার দায়িত্ব দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো। বলা হচ্ছে অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিন ধরে তিনি আসতে পারছেন, এমনকি বাদল অধিবেশনেও তিনি আসতে পারেননি অসুস্থতার কারণে। এখানেই প্রশ্ন উঠছে যে শুধুমাত্র কি অসুস্থতার কারণ, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে গুরুত্ব বাড়ানো হচ্ছে? না, দুটোই হয়তো একই সঙ্গে সত্য। যে বাদল অধিবেশনে তুমি যেরকমটা বলছিলে যে বাদল অধিবেশনে এবারে একদিনের জন্য যেতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায় তার অসুস্থতার কারণে, এটা যেমন সত্যি, আবার অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গাটাতে তুলে আনা হলো, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের দলনেতা করা হলো। এই জায়গাটা, অর্থাৎ একই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে যেরকম সরে গেলেন, আবার সেই জায়গাটাতে গুরুত্ব দেওয়া হলো কাকে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরও অনেকে ছিলেন, অনেক সাংসদ ছিলেন এবং দীর্ঘদিন ধরে লোকসভায় যাচ্ছেন এরকম সাংসদরাও ছিলেন, কিন্তু তাদের করা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন করা হলো? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে তুলে ধরা হচ্ছে এবং এটা তৃণমূলের অলিখিত সত্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে বলা হয় সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই সেই জায়গাটাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়ল। আপাতত তাকে সংসদের দায়িত্ব দেওয়া হলো, মানে এবং তৃণমূল সংসদের চতুর্থ বৃহত্তম দল, সেই জায়গাটাতে দাঁড়িয়ে তারও যথেষ্ট গুরুত্ব বাড়ল। চতুর্থ বৃহত্তম দলের নেতা, সেই হিসেবে তার লোকসভায় যেমন পদমর্যাদা বাড়ল, অন্যদিকে তার লোকসভায় গুরুত্ব বাড়ল। কাজেই তুমি যে প্রশ্নটা করলে, দুটোই একই সঙ্গে সত্যি। যেটা আমি বলছিলাম যে প্রবীণ বনাম নবীন, সেই জায়গাটা আবারও চলে এলো। একজন প্রবীণ নেতাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এবং তুলে আনা হলো আরেকজন নবীন নেতাকে, এবং এই নবীন নেতাকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বলা হয় যে যার প্রত্যক্ষ মদতেই প্রবীণ বনাম নবীন ইস্যুটি তৃণমূলের ফোরফ্রন্টে চলে এসেছিল বিধানসভা নির্বাচনের আগে। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে যারা পরিচিত, তারাই আওয়াজ তুলেছিলেন যে প্রবীণদের আর যেন জায়গা না দেওয়া হয়। প্রবীণরা অনেক করেছেন, এবার তারা সরে যান। এবং সেই সময় এই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল যে অনেক সময় তার শালীনতার মাত্রা ছাড়িয়েছিল, যে তৃণমূলের অভ্যন্তরেই এক নেতা, প্রবীণ একজন নেতার সম্পর্কে এমন সব মন্তব্য করেছিলেন যা দলের পক্ষে অস্বস্তির কারণ হয়েছিল। কাজে সেই জায়গাটাই আবার নতুন করে সামনে এলো। দেখা গেল যে জানাচ্ছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যেমন গুরুত্ব বাড়ছে, পাশাপাশি প্রশ্ন উঠছে যে রাজ্য থেকে কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুটা গুরুত্ব কমছে? কারণ পুরোটাই কি তাহলে দলনেত্রী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি পুরোটা দেখতে চলেছেন? কারণ আমরা এর আগে বারংবার দেখেছি যে বিরোধীরা কিন্তু আঙুল তুলেছে যে পুরো বিষয়টা তৃণমূল নেত্রী, অর্থাৎ রাজ্যের পুরো বিষয়টা তৃণমূল নেত্রী নিজের হাতে রাখতে চাইছেন। হ্যাঁ, দেখো, এই কথায় কোনো সন্দেহ নেই। একজন শিশুও জানেন যে তৃণমূলের ভেতরে, তৃণমূলের অভ্যন্তরে এখনও শেষ কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই ঠিক হবে, সেটাই সিদ্ধান্ত হিসেবে সামনে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই সিদ্ধান্ত, সেই জায়গাটাতেই কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য থেকে দূরে সরিয়ে রাখার জন্যেই তাকে দিল্লির বুকে এরকম গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো, আরও বেশি করে যাতে তিনি দিল্লিতে ব্যস্ত থাকেন, সে কারণেই কি এই রকম গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো অভিষেককে? এই প্রশ্নের উত্তর হয়তো আরও কিছুদিন পরে আমরা পাবো। তবে নিশ্চিতভাবে এটা বলা যায় যে এই সমস্ত পদের কারণে, তৃণমূলের সংসদীয় দলের নেতা হওয়ার কারণে অনেক বেশি দিল্লিতে ব্যস্ত থাকতে হবে। দিল্লির যে রাজনীতি, সেই রাজনীতিতে ব্যস্ত থাকতে হবে। সব যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
গুরুত্ব বাড়ল দিল্লিতে 2026-এর নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে লোকসভায় তৃণমূলে দলনেতা করা হলো। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে লোকসভায় তৃণমূলে দলনেতা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই কারণ দেখিয়েই লোকসভায় তৃণমূলে দলনেতা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাংসদদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত মমতার, আগামীকাল থেকেই লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026-এর নির্বাচনের আগে দিল্লিতে দায়িত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার যে খবরের দিকে নজর রাখবো, খড়দাহে অস্ত্র ভান্ডারের হদিশ। খড়দাহের রিজেন্ট পার্ক এলাকা থেকে একটি ফ্ল্যাটের থেকে অস্ত্র ভান্ডারের হদিশ, যেটা জানা গিয়েছে যে 15টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি এমন পাওয়া গিয়েছে। একাধিক অস্ত্র ভান্ডারের হদিশ খড়দাহে অস্ত্র ভান্ডার। খড়দাহে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। রিজেন্ট পার্ক এলাকায় অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করল ব্যারাকপুর থানার পুলিশ। উদ্ধার প্রচুর নগদ টাকা। লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে পাওয়া যায়। খড়দাহে অস্ত্র ভান্ডার, খড়দায় প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। রিজেন্ট পার্ক এলাকার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করল ব্যারাকপুর পুলিশ। উদ্ধার প্রচুর নগদ টাকা। লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে পাওয়া গিয়েছে এই অস্ত্র ভান্ডার। খড়দাহে অস্ত্র ভান্ডারের হদিশ। প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রিজেন্ট পার্ক এলাকা থেকে একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করল ব্যারাকপুর পুলিশ। উদ্ধার প্রচুর নগদ টাকা। লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে পাওয়া গিয়েছে 15টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র, 1000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করেছে ব্যারাকপুর পুলিশ। উদ্ধার প্রচুর নগদ টাকা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। খড়দাহ থেকে একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রিজেন্ট পার্কের একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র। এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। দেখে নেব। ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগ এবং রহড়া থানা একজোটে রহড়ার একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। এই যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই অস্ত্রগুলো ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ইতিমধ্যেই দেখানো হয়েছে। এখানে রয়েছে কিন্তু বন্দুক, যেগুলোকে বলা হয় বেশ কয়েকটি বন্দুক, 9mm, 7mm সহ বেশ কিছু কার্তুজ এবং বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে দুটি মেশিন উদ্ধার হয়েছে। এই যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই এক ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। তাকে আগামীকাল ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। এই বিপুল অস্ত্র সে কোথা থেকে নিয়ে এসেছিল এবং কি কাজে ব্যবহার করত তা নিয়ে কিন্তু গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। তবে বিহারের মুঙ্গেরে একটি যোগ রয়েছে বলে কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করলেও, তবে পুরো বিষয়টি যেহেতু তদন্ত সাপেক্ষ, স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। যেহেতু সামনে 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ যে অস্ত্র কিন্তু পুলিশ উদ্ধার করেছে তা কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি বড়সড় সাফল্য বলে মনে করছেন প্রত্যেকেই। তবে এই ব্যক্তিকে জেরা করে এবং এর পেছনে আরো কে রয়েছে তাদেরকে খোঁজ করার চেষ্টা করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের। ব্যারাকপুর থেকে মাসুম আক্তার, নিউজ টাইম। খড়দাহে প্রচুর অস্ত্র ভান্ডারের হদিশ। রিজেন্ট পার্ক এলাকা থেকে একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হলো 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করল ব্যারাকপুর পুলিশ। উদ্ধার প্রচুর নগদ টাকা।
লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে পাওয়া গিয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি। এই বিষয়ে কি বলেছেন ব্যারাকপুর কমিশনারেট, শোনাবো। आज के 4 तारीख डीडी डिपार्टमेंट बैरकपुर पुलिस कमिश्नरेट विद रोहड़ा थाना একটা রেড কন্ডাক্ট করে, যার বাড়িতে রেড হলো ওনার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি, এজ 66 ইয়ার্স। যেখানে রেড হলো অ্যাড্রেস হচ্ছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস 58 রিজেন্ট রোড যোগীপাড়া। যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয়, ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, দুটো ডিবিবিএল রাইফেল, একটা এসবিবিএল রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, দুটো 7mm পিস্টল, 3টে রিভলভার্স আর 3টে সিঙ্গল শটার্স। এর সাথে হচ্ছে 16 খানা ম্যাগাজিনস, 7 এমটি ম্যাগাজিনস অফ 7 और 9টা অফ 9। আর আমরা अराउंड 905 অ্যামিনিশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এই ছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ अराउंड 248 গ্রামস। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, अराउंड 10.7 kgs অফ অ্যান্টিক কয়েন্স, ওটা আমরা ভেরিফাই করছি। এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি, which includes একটা ব্যারেল, দুটো আয়রন পাইপস আর দুটো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দ্য ওয়েপন অর রিপেয়ারিং দ্য ওয়েপন। তো ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কি ডিডি কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে অ্যারেস্ট করা হয়েছে, হি ইজ ইনভলভড in supply and getting of arms, from which area we are verifying. আমরা ভাবছি কি প্রবাবল এরিয়া হচ্ছে বিহার, কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি। আপাতত এটাই আছে। আপনার কোন রুট দিয়ে ম্যাডাম নিয়ে আসা হলো, বিহার থেকে হতে পারে, বিহার থেকে নিয়ে আসা হচ্ছে রাস্তা আপনি করতে, হ্যাঁ নিয়ে আসা হলো কবে, কতদিন রাখা হলো এই ফ্ল্যাটে, এই ফ্ল্যাটে রাখা হলো কোন সূত্রে, এটা আমরা ভেরিফাই করছি। এখন যে ফ্ল্যাটে থাকতেন কতদিন ওখানে ছিলেন ওটা তো এখন পার্ট অফ ইনভেস্টিগেশন আছে, আর যেখান থেকে নিয়ে আসতেন ওটাও আমরা ভেরিফাই করবো ডিউরিং পার্ট অফ ইনভেস্টিগেশন। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, এত পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তো একটা নিরাপত্তা, শহরবাসীর একটা নিরাপত্তার প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে। প্রণব, একদম দেখো, তোমার জানি রাখি যে অবশ্যই নিরাপত্তার যে কথা এলাকার মানুষ তো বলছেই, যে এই ফ্ল্যাটের যে বাসিন্দা তারাও যেমন বলছে, এলাকার মানুষও তেমন বলছে যে আমরা যেই অঞ্চলে বসবাস, মানে অর্থাৎ মানে যারা সাধারণ স্থানীয় বাসিন্দা তারা বলছে যে এই যে খড়দহ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড যে রিজেন্ট পার্ক যে অঞ্চল, খুবই শান্তপ্রিয় অঞ্চল, এই ধরনের ঘটনা কখনো এই অঞ্চলে ঘটেনি এবং দেখাও যায়নি। আজকে যে ঘটনা এলাকার মানুষ শুনতে পায় এবং এলাকার মানুষ পুরো মানে ভিড় করে দাঁড়িয়েছিল যে কি ঘটনা জানার জন্য এবং শোনার জন্য। এলাকার মানুষ যেটা জানিয়েছে যে এটা যেহেতু এই অঞ্চল পুরো ফ্ল্যাট হচ্ছে এবং ফ্ল্যাট কালচার এই সমস্ত জিনিস দেখা যাচ্ছে। এই যে মধুসূদন যে মুখার্জি এখানে প্রায় 3 বছর ধরে এখানে থাকতেন এবং এনার যে পরিচয় বলতে সেইভাবে লোক কিন্তু কিছুই পাওয়া যায়নি, কিন্তু যে আজকে সকালবেলা যখন ওনার বাড়িতে পুলিশ আসে তখন এলাকার মানুষ জানতে পারে যে ওনার বাড়িতে পুলিশ এসছে এবং প্রায় 4 ঘন্টা ওনার যে ফ্ল্যাটের যে আবাসন, সেই ফ্ল্যাটের যে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু ছিল। বিকেল 5টা নাগাদ কিন্তু মধুসূদন মুখার্জিকে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে যায় ব্যারাকপুর যে গোয়েন্দা বিভাগ যে অফিসে, এবং ওনার কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা এবং প্রায় 1000 কার্তুজ পাওয়া গেছে।
এবং 15টার মতন আর্মস, সেখানে 9mm, 7mm এবং দোনোলা যে পিস্তল, সেগুলো কিন্তু ওনার কাছে পাওয়া গেছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এই যে পিস্তল, যে কার্তুজ এবং টাকা কি কারণে উনি রাখতেন, কেন উনি ব্যবহার করতেন এই সমস্ত জিনিস, সেটা কিন্তু এখন তো পরিষ্কার না হলো, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষের জন্য পুলিশ সেভাবে কিছু জানায়নি। এই মধুসূদন মুখার্জি এলাকায় কিন্তু সেভাবে কারোর সাথে মেলমেশা করতো না, কিন্তু এলাকার মানুষ যেটা বারবার বলছে যে তারা যে ফ্ল্যাটে যে থাকতেন, ওপরে যারা একতলা দোতলা যারা থাকতেন, তারা নিজেরাও জানতেন না, তারা কিন্তু সংবাদ মাধ্যমে খবর শুনেই কিন্তু তারা জানতে পারছে যে তাদের ফ্ল্যাটে নিচতলাতেই এরকম মধুসূদন মুখার্জির ঘরে পুলিশ হানা দিয়েছে এবং তার ঘর থেকে কার্তুজ পাওয়া গেছে। এখানেই প্রশ্ন উঠছে যে প্রণব, যে এত পরিমাণ অস্ত্র কোথা থেকে আসছে এবং একটি অ্যাপার্টমেন্ট থেকে এই এত পরিমাণ অস্ত্র উদ্ধার হলো, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে নিরাপত্তার বিষয়ে তো একটা প্রশ্ন উঠে দাঁড়াবে। দেখো, অবশ্যই নিরাপত্তার তো বিষয় রয়েছে, কেননা এলাকার মানুষ যেটা বলছে যে এখানে কার্তুজ বা গুলি মানে পিস্তল পাওয়া গেছে, কোনো কারণে যদি বোমার বারুদ যে থাকতো বা বোমা থাকতো তাহলে তো একটা বিস্ফোরণ ঘটতে পারতো, সেই আতঙ্ক যেমন রয়েছে। এর পাশাপাশি তোমাকে বলে রাখি, ব্যারাকপুর যে পুলিশের যে গোয়েন্দা বিভাগ, তারা কিন্তু এই যে মধুসূদন যে মুখার্জি, তার কিন্তু খোঁজ চালাচ্ছিল দীর্ঘ কয়েকদিন ধরে, এবং পুলিশের কিন্তু নজরে ছিল এই মধুসূদন মুখার্জি যে এই অঞ্চলে বসবাস করতো, কিন্তু যেহেতু তার বাড়ি বা তার যে ফ্ল্যাট বা যেই ফ্ল্যাটে তিনি থাকতেন সেইটা সেভাবে লোকেট করতে পারছিল না বলেই কিন্তু পুলিশের নজরে ছিল কিন্তু এই আবাসন, এবং সেই সূত্র ধরে কিন্তু আজকে পুলিশ সেই মধুসূদন মুখার্জি ফ্ল্যাটে যায় এবং তাকে কিন্তু দীর্ঘ কয়েকক্ষণ তাকে জেরা করে ফ্ল্যাটের মধ্যে, এবং তার কাছ থেকে কার্তুজ, আর্মস, টাকা এবং বেশ কিছু মুদ্রা কিন্তু তার কাছে পাওয়া গেছে। আর একটি ড্রাইভিং লাইসেন্স, যেটা পানিহাটির অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসে তার কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ প্রণব তোমায়। এই খবরেই থাকছি, ফিরছি একটা বিরতির পর। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, যে খড়দাহে রিজেন্ট পার্কের একটি অ্যাপার্টমেন্ট থেকে একাধিক অস্ত্র উদ্ধার। রিজেন্ট পার্কের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত করেছে ব্যারাকপুর পুলিশ। উদ্ধার প্রচুর নগদ টাকা এবং লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে পাওয়া গিয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। 15টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রিজেন্ট পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে। খড়দাহে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার রাজ্যের। এবার খড়দাহের রিজেন্ট পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, বাজেয়াপ্ত করেছে ব্যারাকপুর পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রচুর নগদ টাকা। লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি। একাধিক আগ্নেয়াস্ত্র অর্থাৎ 15টি আগ্নেয়াস্ত্র সহ 1000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। খড়দাহের রিজেন্ট পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি, বাজেয়াপ্ত করেছে ব্যারাকপুর পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রচুর নগদ টাকা। লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি। এর পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রচুর নগদ টাকা। খড়দাহে অস্ত্র ভান্ডার, খড়দাহে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। রিজেন্ট পার্ক এলাকার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি, বাজেয়াপ্ত করল ব্যারাকপুর পুলিশ। উদ্ধার প্রচুর পরিমাণে নগদ টাকা। লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি। খড়দাহে অস্ত্র ভান্ডার, খড়দাহে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। রিজেন্ট পার্ক এলাকার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি। রিজেন্ট পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে এই অ্যাপার্টমেন্টে থাকতেন ওই লিটন মুখার্জি নামে এক ব্যক্তি, কিন্তু খুব শান্ত পরিবেশ এমনটাই জানা গিয়েছে। কিন্তু কিভাবে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র আসলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
খড়দাহে আগ্নেয়াস্ত্র, প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার। রিজেন্ট পার্ক এলাকার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে ব্যারাকপুর পুলিশ। প্রচুর পরিমাণে নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে পাওয়া গিয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি। পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রচুর নগদ টাকা। লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে পাওয়া গিয়েছে 15টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি। অর্থাৎ কিভাবে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র আসলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যে উঠছে। পাশাপাশি ব্যারাকপুর পুলিশের সাফল্য, বড় সাফল্যও বলা যেতে পারে। অর্থাৎ এত পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে কিভাবে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র থাকলো এই রিজেন্ট পার্ক এলাকার অ্যাপার্টমেন্ট থেকে, কিভাবে পৌঁছালো এত পরিমাণ আগ্নেয়াস্ত্র, সেই নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে। খড়দাহে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। রিজেন্ট পার্ক এলাকার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র, পাশাপাশি 1000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে নগদ টাকা বাজেয়াপ্ত করেছে ব্যারাকপুর পুলিশ। ফোন লাইনে রয়েছে আমাদের সাথে, ফোন লাইনে রয়েছে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি। সত্যজিৎ বাবু, নিউজ টাইমে আপনাকে স্বাগত। সত্যজিৎ বাবু, যেটা জানা গিয়েছে যে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে খড়দাহে রিজেন্ট পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে। এক্ষেত্রে প্রশ্ন উঠে আসছে, তাহলে নিরাপত্তা ব্যবস্থা কোথায়? এত পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে একটি অ্যাপার্টমেন্ট থেকে। সত্যজিৎ বাবু, অ্যাকচুয়ালি এটা একটা, এই যে খবরটা, এটা আতঙ্কের খবর। একটা রিজেন্ট পার্কের মতন জায়গায়, যেখানে খড়দ রিজেন্ট পার্ক একটা বাড়ির যে একটা রয়েছে, সেখান থেকে 1000 লিপ কার্টিজেস রিকভারি করা এবং আর্মস এন্ড অ্যামুনিশন, রাইফেল এবং অন্যান্য কার্তুজ, অন্যান্য আগ্নেয়াস্ত্র, তারপরে টাকা, এই যে রিকভারি হয়েছে খড়দা থেকে, এটা নিঃসন্দেহে খুব ভয়ানক ঘটনা। আমি বুঝতে পারছি না যে কিভাবে এই এত লিপ কার্টিজ এখানে এলো, লাইফ কার্টিজ এখানে কিভাবে এলো এবং কারা নিয়ে আসলো, কি পারপাসে নিয়ে আসলো এবং ওখানে এনে গচ্ছিত কেন রাখলো। 3-4টে পয়েন্ট পুলিশকে বার করার দরকার আছে বলে আমার মনে হয়। 1 নম্বর হচ্ছে, কারা এই লিপ কার্টিজ, লাইফ কার্টিজ কিভাবে 1000 গুলি মানে হচ্ছে, অ্যামুনিশন মানে হচ্ছে 1000 লোকের প্রাণ। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কিভাবে কারা এটা এখানে এনে রাখলো, নাম্বার 1। তাদের পারপাস কি ছিল, কি পারপাসে নিয়ে এসেছিল, জড়ো করেছিল। 3 নম্বর হচ্ছে, কোথা থেকে নিয়ে এসেছিল। 4 নম্বর হচ্ছে, কারা তাদেরকে ফিনান্স করেছে, অর্থাৎ অর্থ দিয়ে কিনতে তো হয়েছে, এটার অনেক দাম। সেই টাকাটা কারা দিয়েছে, কোন পারপাসে দিয়েছে। পুরো যদি পলিটিক্যাল পার্টি হতে পারে, না হলে একটা গোষ্ঠী হতে পারে। তো আমার মনে হচ্ছে এটা খুব ভয়ানক ঘটনা। সাধারণভাবে এটা পুলিশ অফিসারদের, অর্থাৎ সিআইডি কে, এটা যেহেতু বেঙ্গল পুলিশ এলাকা, সিআইডি কে ভালো মতো একটা সিট গঠন করে যারা যারা রেসপন্সিবল পার্সন তাদেরকে ধরতে হবে, তাদের থেকে বার করতে হবে যে কেন তারা কি উদ্দেশ্য এত বিশাল পরিমাণ আর্মস এন্ড অ্যামুনিশন ওখানে জড়ো করেছিল। 3 নম্বর হচ্ছে, কে তাদেরকে টাকা দিয়েছিল, কি উদ্দেশ্যে, তাদের নাম্বার, তাদেরকেও অ্যারেস্ট করতে হবে, কারণ তারাই হচ্ছে রিয়েল দোষী। মাথাদেরকে না ধরা পর্যন্ত আটকানো যাবে না। এবং আমরা সবাই জানি যে আমাদের সামনের বছর মার্চ এপ্রিল থেকে মের মধ্যে ইলেকশন আছে, অ্যাসেম্বলি ইলেকশন আছে। তার আগে বারবার করে ম্যাডাম মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে আর্মস এন্ড অ্যামুনিশন ধরুন, রাজ্যপাল বলছেন আর্মস এন্ড অ্যামুনিশন ধরুন। সেই আজকে সাধারণভাবে পুলিশকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে এই জিনিসগুলোকে খবরাখবর নিয়ে তাদেরকে ধরতে হবে। শুধু ধরা নয়, লঘু ধারায় কেস যেন না হয়। 1 মিনিট বলে দিই, লঘু ধারা, এটা আসল কথা, মানে অ্যাকুরেট সেকশনে যেন কেস রেকর্ড হয়। একদমই আপনি যেটা বলছেন যে কোথা থেকে এই অস্ত্র ভান্ডার আসলো, একদমই। ধন্যবাদ আপনাকে সত্যজিৎ বাবু।